আমাকে আমাকে দেখা মাত্রই বালু উত্তোলনের কথা মনে হয়, পাথর উত্তোলনের কথা মনে হয়, শিল্প দূষণের কথা মনে হয়। কারণ আমি যে আমার একটা অতীত আছে, তো ভবিষ্যতে একই হবে। তো ট্যানারিটা এটা একটা ক্যাটাস্ট্রফিক লিডারশিপ ফেইলিয়ার। এটা বিসিককে দেওয়াই ভুল হয়েছে। সে হচ্ছে ক্ষুদ্র শিল্প দেখে, সে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা আসলে চালাতেই পারে নাই। এবং লিডারশিপের একটা ব্যাপার আছে। তো ওই চাইনিজ কোম্পানি যারা এটা করেছে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন ওদের সব প্রকল্পের কথা হাইলাইট করে, এই প্রকল্পের কথা একটা লাইনও বলে না। হ্যাঁ, সো এটা একটা লিডারশিপ ফেইলিয়ার হয়েছে অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অন বিহাফ অফ দ্য বিজনেস কমিউনিটি। আপনি দেখেন রানা প্লাজা যখন কোলাপস করে গেল, আমরা মনে করলাম বাংলাদেশের গার্মেন্টস শিল্প আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু গার্মেন্টস শিল্প কি ঘুরে দাঁড়িয়েছে? দাঁড়িয়েছে তো, কিন্তু ট্যানারি সেটা পারলো না, কারণ ওখানে একটা বিজনেস সেক্টর থেকেও একটা লিডারশিপ ফেইলিয়ার ছিল। এখন এটা বিসিক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিসিক থেকে সরিয়ে একটা নতুন কম্পোজিশন করে তাদের কাছে দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং হয়তো বা এই সিইটিপিটাকে আবার নতুন করে ওভারহলিং করতে হবে। ম্যাম, একটা কোশ্চেন ছিল। ম্যাম, সংস্কৃতিতে আমরা দেখেছি যে সরকার আসার পরে আপনার কাজগুলো ম্যাম সবচেয়ে বেশি ভিজিবল ছিল, যেটা আমরা গত 15 বছরে কখনো দেখতে পাইনি ম্যাম। আমার কোশ্চেনটা হচ্ছে, ম্যাম আপনি পলিথিন বন্ধ করেছেন এবং সুপার শপে বলেছেন যে পাট জাতীয় পণ্য যেগুলো আছে এই টাইপের ব্যাগগুলো ইউজ করতে, কিন্তু ম্যাম সম্প্রতি আমাদের যে সোনালী ব্যাগ যেটা ছিল তার থেকে সরাসরি পলিথিন উৎপন্ন হয়। এছাড়া ম্যাম শ্রীমঙ্গলে 11 বছর একটা স্টুডেন্টের একটা প্রজেক্ট ছিল যেটা হচ্ছে কলার ফাইবার থেকে ম্যাম পলিথিন উৎপন্ন হচ্ছে। তো আমরা এই প্রজেক্টগুলো কেন মানে সরকারি অর্থায়নের সামনে থেকে আনছি না, বা এগুলোর উপর কেন কাজ করছি না? আচ্ছা, এটার উত্তরটা টেকনিক্যাল হবে। আমি তোমাকে টেকনিক্যাল উত্তরটা, যত টেকনিক্যাল পার্টটা কমিয়ে বলি। আসলে দুইটা জিনিস, এটা হচ্ছে কম্পোস্টেবল এবং বায়োডিগ্রেডেবল। কম্পোস্টেবল না হলে কিন্তু এটা নিরাপদ হচ্ছে না, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আমাকে অনেকেই ওই যে ভুট্টা থেকে পলিথিন বানানো এগুলো বলে। আমরা তো খুব ভালো মানুষ, তাই না সবাই? এখন যদি তুমি ওই পলিথিন দেখতে মতন একটা ব্যাগ দিয়ে দাও, তাহলে কোনটা আসলে বায়োডিগ্রেডেবল আর কোনটা আসলে চকবাজারে উৎপন্ন পলিথিন তুমি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবা না। হ্যাঁ, ফলে প্রথম 2-3 বছর তোমাকে কিন্তু ওই পজিশনেই থাকতে হবে যে আমরা পাট, কাপড় এবং কাগজ আনবো। তুমি এত কথা ভুলে যাও, তোমার আব্বাকে বাসায় গিয়ে জিজ্ঞেস করবা তোমার আব্বা কিসে বাজার করতো, তোমার আব্বা বলবে পাটের ব্যাগ, তুমিও পাটের ব্যাগ নিয়ে চলে যাবা। হ্যাঁ, আপাতত আমরা পাট, কাপড় এবং কাগজেই থাকি। তারপরে বায়োডিগ্রেডেবল যেগুলোর কথা বলা হচ্ছে সবটাই আসলে কম্পোস্টেবল না। যদি সবটাই কম্পোস্টেবল না, আমরা সার্টিফিকেট দিতে পারছি না। এবং ভারতের চেন্নাইতে না ব্যাঙ্গালোরে, আমি ভুলে গেলাম, ওরা শুধু মাছ মাংসের কর্নারটাতে ওই বায়োডিগ্রেডেবলটা দেয়, কিন্তু ওইখানে একটা বার কোড দিছে। কিন্তু আমাদের যে প্রতিভা, আমরা তো বার কোডও দেখা যাবে নকল করে ফেলতেছি, ফলে আমাদেরকে একটু রেস্ট্রেইন করে থাকতে হচ্ছে। হ্যাঁ, একটা প্রশ্ন করতে চাই। আপনি লাস্ট 1 বছরে আপনি যখন মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছিলেন তখন বেশ কয়েকবার বলেছিলেন যে ঢাকা শহরে যে লক্ষ্য ছোট যে বাসগুলো আছে এগুলোকে আপনি সরিয়ে ফেলতে চান এবং নতুন বাস নিয়ে আসতে চান। আপনি বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু সেটা আমরা আশার আলো দেখতে পাইনি। কাদের কারণে পারিনি, কোন মাফিয়া গভর্নমেন্ট এর সাথে জড়িত, কারা জড়িত আমরা জানতে চাই। এটার একটা ভদ্রচিত উত্তর খুঁজবার চেষ্টা করছি। শোনো, একটা কথা কি, লক্কর ঝক্কর এই বাসগুলো যে চলছে, এদেরকে আমরা একটা সময় দিয়েছিলাম যে মে মাসের পরে এদেরকে উঠে যেতে হবে। এটা আমরা এবং সড়ক পরিবহন না, ওই যে সড়ক মন্ত্রণালয় না, যোগাযোগ মন্ত্রণালয় একসাথেই দিয়েছি। অ্যান্ড উই আর স্টিল ওয়ার্কিং অন ইট। হ্যাঁ, যেটা হয় যে ওদেরকে যে সহজ শর্তে ঋণ দেয়া হবে আধুনিক গাড়ি কিনবার জন্য, সেই কাজটাও প্রায় গুছিয়ে আনা হয়েছে। হ্যাঁ, এবং আমরা কিন্তু নিয়মিত অভিযান করছি, কিন্তু আমরা এখনো অভিযান করছি হচ্ছে ফাইন করা। আমরা এখনো পারছি না, এখন ওই দিকে যাচ্ছি না। এটার কিছু সামাজিক, কিছু অর্থনৈতিক বাস্তবতা আছে। একটু ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে মনে করিয়ে দিই যে আমাকে এই কথা বলে লাভ নাই যে আবার ফেরত যেতে হবে। আমি ওখানেই ছিলাম, আমি এখানে যে এসেছি ভাষাও বদলাইনি, আবার ফেরত যাব কোথায়? এখানেই তো যাব। সো এটা যদি
পরিবর্তন হতো তাহলে এটা আমাকে মনে করায় দেওয়ার দরকার, সেটা আমাকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আর আরেকটা কথা হচ্ছে যে এটা করতে হবে, এরকম পুরনো বাসগুলোকে রেখে আপনি বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারবেন না। ম্যাম 6 ঘন্টা জার্নি করে আসছি অসুস্থতার ভিতরে আছি। আমি তোমাকে বলি, আমি একবার আমেরিকাতে গেছি 1.5 দিন জার্নি করে, যে বিষয়ে বক্তব্য দিতে গেছি আমাকে 5 মিনিট সময় দিয়েছে। তো আমার ওপেনিং লাইনটা ছিল যে আই হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম বাংলাদেশ টু স্পিক ফর অনলি 5 মিনিটস। হ্যাঁ বলো বলো। আপনি সবসময় ক্ষমতাকে প্রশ্ন করার লোক, এখন আপনাকে আমরা প্রশ্ন করছি। আপনি যখন বললেন যে আপনি জাফলং রক্ষা করতে চান, অনিয়ন্ত্রিত বিষয়টা রক্ষা করতে চান, তখন আপনি এই জাতীয় ঐক্য বা দলীয় ঐক্যটা তো করতে রাখেন, আপনার অ্যাগেইনস্টে। আপনি একজন পরিবেশবাদী কর্মী, যে আপনি সারা জীবন পরিবেশ নিয়ে কাজ করছেন, আপনি নিজেই গভর্নমেন্ট, আপনার জন্য দলমত নির্বিশেষে সবাই কাজ করছে। সেখানে আপনি যখন পারছেন না এই ঐক্য বিনষ্ট করে পরিবেশ রক্ষার কাজ করতে, সেখানে যদি একটা দলীয় সরকার গঠন হয়, সেই ক্ষেত্রে কিভাবে মানে আমরা বিশ্বাস রাখবো বা আমরা চিন্তা করবো যে সে এই ঐক্য বিনষ্ট করে আমার পরিবেশ রক্ষার্থে কাজ করবে, আমার পরিবেশ রক্ষা করবে? তাহলে কি আমরা ওইভাবেই মেনে নেবো যে আল্লাহর উপরে শুকরটা যেভাবে যেভাবে দিন যায় না, সেটা করার তো আমাদের সুযোগ নাই। বলে না ভিজিলেন্স, সিটিজেন্স কে ভিজিলেন্ট হইতে হবে। আর রাজনৈতিক ঐক্য যেন বিধ্বংসী পাথর উত্তোলনের বিরুদ্ধে যায় এবং জাফলং রক্ষার পক্ষে যায়, সেজন্যই তো এতগুলো কথা বললাম, তাই না? তো আমাদেরকে ওই জন্যই কাজ করতে হবে। আমরা এর আগে যখন 4 বছর বন্ধ করে, দেখো একটা কথা আছে ইংরেজিতে, মানি টক্স, হ্যাঁ, এটা তো বিশ্বের বাস্তবতা। এটার বিরুদ্ধে যখন তুমি দাঁড়াবে, তোমাকে এই এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, কিন্তু গিভ আপ করার কোনো সুযোগ নেই। ম্যাম আমি আর কি দক্ষিণ অঞ্চল থেকে আসছি। আমার কোশ্চেনটা আপনার ডক্টর থেকে, যে আমরা বিগত দিন যখন যে গভর্নমেন্ট আর কি নাই এখন তাদের সময় থেকেই আমরা যখন বারবার তাদের কাছে গেছি, যেহেতু আমাদের ক্ষেত্রমন এলাকা, আমাদের এলাকা বারবার ডুবে যাওয়ার পর তখন আমরা তাদের কাছে গেলে তারা আমাদের উত্তর দিত যে আমাদের হাতে আর কিছু নাই, আমাদের হাতে আর কিছু নেই। কিন্তু ম্যাম এই গভর্নমেন্ট আসার পরে আমরা সেম অ্যান্সারই পাচ্ছি যে আমাদের হাতে কিছু নেই। একটা লোকাল এরিয়ার মানুষ, বিষয়টা কি বাবা? একটা লোকাল এরিয়ার মানুষ যখন একটা টেকসই বেরিয়ার চাচ্ছে, তখন সে যদি তার জেলা দপ্তরে যায়, জেলা দপ্তর যদি বারবার শুধু বলে যে আমাদের হাতে কিছু নাই, তাহলে আসলে এটা কার হাতে আছে? আরো ম্যাম হয় কি যে আমরা সুইসাইডের জন্য বারবার পানি উন্নয়ন বোর্ডের কাছে যাই, তারা বারবারই আমাদের এটাই বলে যে আমরা যখনই সুইসাইড করতে যাই বা সুইসাইড আটকাইতে যাই, তখনই আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তারা প্রেসারাইজ করে, এন্ড এই প্রেসারাইজ করার ফলে আমরা কিছু করতে পারি না। এই জায়গা ধরে ম্যাম কি বলবেন? এটা আমারে বলো কেন? এটা তো ওনাদেরকে বলবা। দে উইল হ্যাভ টু আনসার। আমি বলছি না, এবার কয়েকটা জায়গাতে আসলে আমাদেরও তো প্রথম ভিতর সিস্টেমটা দেখা, এবার কয়েকটা জায়গাতে পরিবর্তন এসছে। যেমন একটা জায়গাতে নদী ভাঙা, সেখানে আমি বলেছি যে 20,000 হইলেও বালুর বস্তা দিতে হবে, কাউকে খালি হাতে ফেরানো যাবে না, এই ইনস্ট্রাকশনটা দেয়া আছে। হ্যাঁ, সো তোমার প্রশ্নটা অনেক ব্যাপক পরিসরে, তুমি যদি স্পেসিফিক একটা প্রবলেম আমাকে দিতা তাহলে আমার জন্য আনসার করাটা সুবিধা হতো। কোয়েশ্চেন ছিল যে আমরা বিগত 2017 সাল থেকে একটা জিনিস দেখে আসছি, রোহিঙ্গা ইস্যু, যেটার জন্য আমরা কক্সবাজার এন্ড কুঠিয়াদি যে অংশটা আছে, সেই অংশে আমার প্রতিদিন 600 থেকে 700 মনের মতো আমার কাঠ তারা হচ্ছে রান্নার কাজে ব্যবহার করছে, অন্যান্য কাজে ইউজ করছে। এই জিনিসটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, যেটার জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে। এই বিষয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে অথবা পরবর্তীকালে কি নেওয়া হবে? হ্যাঁ, রোহিঙ্গা ক্যাম্পে আবার সবুজ ফিরিয়ে আনার জন্য বনায়ন কার্যক্রম শুরু হয়ে গেছে। তবে রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশগত দিক থেকে সবচেয়ে যে খারাপ আশঙ্কার জিনিসটা হয়েছে সেটা হচ্ছে হাতির করিডোরটা বিনষ্ট হয়ে গেছে, যার জন্য আমরা দেখছি যে হাতি মানুষ মেরে ফেলছে, মানুষ হাতি মেরে ফেলছে, এবং এটা পিকে চলে গেছে। 2 সপ্তাহে 12টা হাতি মারা গেছে বা মেরে ফেলা হয়েছে। সো হাতির করিডোরটা হয়তো আর ফিরিয়ে আনা হবে না, আনা সম্ভব হবে না। হাতির করিডোরটা আমরা এখন অন্য দিক দিয়ে করার চেষ্টা করছি। না, কথা হচ্ছে যে হাতির করিডোর নিয়ে কথা হচ্ছে বাবা, কথা হচ্ছে।